বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, অ্যানি এবং কে না, সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ আজকাল আবোল তাবোল বলেই চলেছেন রাজনীতির নামে। যা ইচ্ছে তাই বলছেন খেয়াল খুশি মতো। দলের ইমেজ, পাবলিক পারসেপশন, তাদের বিষয়ে কি হচ্ছে, পাবলিক কিভাবে নিচ্ছে তাদের এই কথাবার্তা, এই বিষয়ে তাদের কোনো পরোয়াই নেই। বলেই যাচ্ছেন আলাপ সালাপ যা মাথায় আসে যেখানে সেখানে। তো এইটি দল হিসেবে বিএনপির জন্য ভালো না, জাতিকে কোনো ভালো বার্তা দিচ্ছে না বহুদিন থেকে। আর মনে হচ্ছিল যেন তারা অ্যাগ্রেসিভ হয়ে উঠেছেন তারেক রহমানকে দেখাবার জন্যে, বেগম খালেদা জিয়াকে দেখাবার জন্যে যে তারা কতটা দল অন্ত নেতা কিংবা নেতা অন্ত কর্মী, এই বিষয়গুলো দেখাবার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। মনে হয় যেন একটি প্রতিযোগিতা, কে কার চাইতে বেশি অ্যাগ্রেসিভ, এটি শো করবার জন্য তারা অস্থির হয়ে উঠেছেন। অনেকদিন থেকেই চলছে এই বিষয়টি, এই প্র্যাকটিসটি। আর তাতে করে জনমনে এখন একটি ভুল ধারণাও কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে প্রায়, যে নিশ্চয়ই খালেদা জি এবং তারেক রহমান এইসব কথাবার্তাকে এন্ডোর্স করছেন, সমর্থন করছেন, অনুমোদন দিচ্ছেন। যদি তা নাই হবে তাহলে তারা তাদেরকে থামাচ্ছেন না কেন? তাদের এইসব কথাবার্তা দলের পক্ষে যাচ্ছে না। যত তারা মুখ খুলছেন, যত খিস্তি খেউর আওড়াচ্ছেন, দলের জনপ্রিয়তা কিন্তু ততই কমছে। আর এটি একটি স্বাভাবিক বিষয়। এইটি বুঝতে না পারবার মতো ব্যাপার তারেক রহমান বা খালেদা জিয়ার নেই, এটি আমার মনে হচ্ছিল না কেন যেন। সো তাই এইটিও কারো কারো পক্ষে বিশ্বাস করা খুব কঠিন হবে না বা অসম্ভব হবে না যে তাদের এন্ডোর্সমেন্ট রয়েছে, অনুমোদন রয়েছে, যে তারা মৌনতা অবলম্বন করবেন, তারেক রহমান হিমসেলফ অ্যান্ড খালেদা জিয়া হারসেলফ। আর এই তথাকথিত সিনিয়র নেতৃবৃন্দ যারা অনেকেই মেয়াদ উত্তীর্ণ, তারা যা ইচ্ছে তাই বলবেন, মাঠ গরম রাখবেন। তাদের ইন্টারনাল পলিসিও এটি হতে পারে, অনেকের এরকম ধারণা। তো যাই হোক, এই সিরিজে সর্বশেষ যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। আর শামসুজ্জামান দুদু অতি সম্প্রতি প্রেস ক্লাবে একটি আলোচনায় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে নিয়ে কিছু কথাবার্তা বলেছেন, তার কিছু রিমার্কস তাদের সম্পর্কে, যা ছিল অত্যন্ত নেতিবাচক, অশ্রাব্য, শ্রুতিকটু, অগ্রহণযোগ্য এবং অশ্লীল। এরকম কিছু রিমার্কস তিনি করেছেন প্রেস ক্লাবে। আর তিনি একটি প্রেক্ষাপট তৈরি করে সেই রিমার্কসগুলো করেছেন। আর সেই প্রেক্ষাপটটি ছিল গত শুক্রবার এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বক্তব্য রাখছিলেন কুমিল্লাতে। তো সেখানে তাদের সেই দলীয় বক্তব্যে হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেছিলেন যে কুমিল্লা অঞ্চলে, হাসনাত আবদুল্লাহ কুমিল্লার ছেলে, অনেকেরই জানা আছে প্রিয় দর্শক আপনাদের। তো কুমিল্লা অঞ্চলকে বিশেষভাবে কোট করে হাসনাত আবদুল্লাহ বলছিলেন যে কুমিল্লার বিভিন্ন উপজেলায়, যে আমি যতদূর জানি, আমার যেরকম অভিজ্ঞতা আছে তার ভিত্তিতে বলছি, কুমিল্লার বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ রাজনীতি করছে এবং আওয়ামী লীগের টাকায় বিএনপিও রাজনীতি করছে, অর্থাৎ বিএনপির রাজনীতিও চলছে আওয়ামী লীগের টাকায়, এমন একটি মন্তব্য তিনি করেছিলেন সেখানে। আর এটিকে কেন্দ্র করে কুমিল্লা বিএনপির সাংগঠনিক বিভাগের একজন নেতা সেলিম আহমেদ খান, তিনি হাসনাতকে হুমকি দিয়েছিলেন যে তার কুমিল্লায় রাজনীতি করা বা কুমিল্লায় টিকে থাকা দুষ্কর হয়ে যাবে এবং তারা দুষ্কর করে তুলবেন, এরকম একটি বিষয় ছিল। তো আমরা ভেবেছিলাম ওখানেই হয়তো শেষ। হাসনাত আবদুল্লাহ তাদের বিরুদ্ধে কমপ্লেন করেছেন দুর্নীতির, আর বিএনপির কেউ একজন সেই কুমিল্লা অঞ্চলেরই সেটি প্রতিবাদ করেছেন এবং হুমকি দিয়েছেন। এটি হয়তো ওখানেই থেমে যাবে, না থামেনি। প্রিয় দর্শক, বিএনপি এটি সেখানে থামাতে পারেনি, তারা প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছে হাসনাতের এই বক্তব্যে। তারা চাইলে এটিকে ফার্দার না বাড়াতেও পারত, কিন্তু বাড়িয়েছে, ভালো রকমই বাড়িয়েছে। আর সেইটি বাড়াবার কাজটি করেছেন শামসুজ্জামান দুদু। আর তিনি প্রেস ক্লাবে যে বক্তব্য রেখেছেন, তার যে রিমার্কসগুলো ছিল, সেগুলো ছিল অনেকটা এইরকম। হাসনাত আবদুল্লাহকে বিশেষভাবে কোট করে, রেফার করে কথা বলছিলেন। আর সেখানে তিনি বলছিলেন যে তোমার বাপেরও জন্ম হয় নাই বিএনপি যখন থেকে রাজনীতিতে এসেছে, বিএনপি যখন রাজনীতি শুরু করেছে,
তোমার বাপেরও জন্ম হয় নাই, তোমার তো দূরের কথা। তো প্রিয় দর্শক, এইটি একটি অত্যন্ত অগ্রহণযোগ্য বাজে কথা। তিনি হয়তো বোঝাতে চেয়েছিলেন যে বিএনপির রাজনীতিতে অনেক দীর্ঘ বছরের অভিজ্ঞতা, আর হাসনাত আবদুল্লাহ বাচ্চা ছেলে মাত্রই রাজনীতি শুরু করেছে, তাই ওই অভিজ্ঞতা কিংবা বয়সের দিক থেকে তাকে ছোট দেখাবার জন্য, তাকে খাটো করবার জন্যে, তাকে অনভিজ্ঞ প্রমাণ করবার জন্যে দুদু এই মন্তব্যটি করেছেন যে তোমার বাপেরও তখনও জন্ম হয়নি। আসলে যোগ্যতা বিষয়টি অন্যরকম। অভিজ্ঞতার দাম আছে, সেটি অস্বীকার করছি না, অনেক ক্ষেত্রে অভিজ্ঞতার মূল্যায়িত হয়, মূল্যায়ন প্রয়োজন আছে, কিন্তু যোগ্যতারও কিন্তু প্রয়োজন আছে। কোনো অযোগ্য লোক কোনো জায়গায়, কোনো অফিসে, কোনো দপ্তরে, কোনো কার্যালয়ে কত বছর ছিল সেখানে, সেটি কিন্তু ম্যাটার করে না। যত বছর পার হবে আমরা বলতে পারবো এত বছর অতিক্রান্ত হয়েছে এই লোকের এখানে অবস্থান। লোকটি যদি অযোগ্য হন তাহলে সেই অত বছরে তার ঝুলিতে কিন্তু কিছুই যোগ হবে না, তার পোর্টফোলিওতে কিচ্ছু যোগ হবে না। কারণ প্রতি বছর তার অযোগ্যতার কারণে, তার ইনকম্পিটেন্সের কারণে তার ঝুলিতে একটি একটি করে জিরো যোগ হবে, শূন্য যোগ হতে থাকবে। 20 বছর হলে 20টি জিরো যোগ হবে তার পোর্টফোলিওতে, এর বাইরে কিন্তু কিছু যোগ হবে না। কারণ বছর গিয়েছে একটি একটি করে, তা সত্যি, কিন্তু তার অযোগ্যতার কারণে, লোকটি অযোগ্য ছিলেন সেই পদের জন্য, সেই পজিশনের জন্য, সো কিছুই যোগ হবে না তার পোর্টফোলিওতে। এটি স্বাভাবিক, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, অঙ্কের হিসেব, গাণিতিক হিসেব। আর লোকটি যদি যোগ্য হন তাহলে প্রতি বছর তার ঝুলিতে, তার পোর্টফোলিওতে কিছু না কিছু জমবে, অভিজ্ঞতা জমবে, কম্পিটেন্স জমবে, সব কিছুই জমবে। তো দুদু সাহেব বলছিলেন অভিজ্ঞতার কথা, যে তোর বাপেরও তখন জন্ম হয়নি। হ্যাঁ, এটি সত্যি, তাতে কিছু আসে যায় না। কারো বাপের জন্ম নাও হতে পারে তখন, কিন্তু ছেলেও অনেক যোগ্য হতে পারে, নাতিও অনেক যোগ্য হতে পারে দাদার চাইতে। এবং এটি অনেকবার হয়েছে পৃথিবীতে, হাজার হাজার কোটি কোটি বার হয়েই চলেছে প্রতিনিয়ত। আমরা আমাদের লব্ধ জীবনের, আমাদের যাপিত জীবনের অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু এটি প্রতিনিয়ত টের পাচ্ছি যে অভিজ্ঞতার দাম থাকলে অভিজ্ঞতাই সব কিছু নয়, যোগ্যতা অনেক কিছু। নতুন কেউ কোথাও এসে কিন্তু সব কিছু পাল্টে দিতে পারে, তার যদি সেই মেধা, সেই ধীশক্তি, তার সেই ইচ্ছে, তার উদ্ভাবনী ক্ষমতা এসব যদি থাকে, একেবারে নতুন জয়েন করে যে কোনো জায়গায় কেউ অনেক কিছু আমূল পাল্টে দিতে পারে। আবার পক্ষান্তরে 20, 30, 40, 50 বছর কেউ কোথাও থেকেও কিচ্ছু করতে পারে না। ওই যে তার প্রতি বছর তার ঝুলিতে একটি করে শূন্য যোগ হতে পারে, যে 50 বছরে 50টি শূন্য যোগ হয়েছে, আর 50টি শূন্যকে অ্যাড আপ করলে একটি শূন্য পাওয়া যাবে, কিছুই পাওয়া যাবে না। তো তার শামসুজ্জামান দুদুর এই বক্তব্য যে তোর বাপেরও তখনও জন্ম হয়নি, তোর তো দূরের কথা, অত্যন্ত ফালতু, বাজে, নিম্নমানের, সস্তা একটি রেটরিক, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক তো বটেই। আচ্ছা, এর বাইরেও তিনি আরও কিছু কুশ্রী, অশ্রাব্য, অশ্লীল মন্তব্য করেছেন, আর সেগুলো ছিল বিএনপির সব নেতাকর্মীরা থুতু ফেললে সেই থুতুতেই তোকে খুঁজে পাওয়া যাবে না, থুতুর নিচে তুই চাপা পড়বি, এরকম বলার চেষ্টা হয়েছিল। এইটিও অসভ্য কথাবার্তা। কোনো সুস্থ মানুষ এরকম অসভ্য মন্তব্য করতে পারে না, অগ্রহণযোগ্য। আরও একটি জঘন্য মন্তব্য তিনি করেছেন, সেটি ছিল বিএনপির সব নেতাকর্মী প্রস্রাব করে দিলে, প্রস্রাব শব্দটি তার মুখ দিয়ে ভালো করে আসছিল না, বাজে উচ্চারণের কারণে খুবই বাজেভাবে উচ্চারণ করছিলেন, শুনতে খারাপ লাগছিল, শ্রুতিকটু লাগছিল আমার কাছে। তো বিএনপির নেতাকর্মীরা প্রস্রাব করলে সেই প্রস্রাবের তোড়ে তুই বা তুমি বঙ্গোপসাগরে গিয়ে পড়বে, এরকম কথা তিনি বলছিলেন। জঘন্য, আনএক্সেপ্টেবল, নিন্দা জানাবার ভাষা আমার নেই। একজন সিনিয়র নেতা, ভাইস চেয়ারম্যান বিএনপি, ছি 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 রাখবার জায়গা পাচ্ছি না। 1 মিলিয়ন ছি পাশাপাশি জুড়ে দিল, যথেষ্ট হবে না? জঘন্য কথা। তো এই ছিল শামসুজ্জামান দুদুর এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে, তাদের নেতৃবৃন্দ সম্পর্কে, ইন পার্টিকুলার হাসনাত আবদুল্লাহ সম্পর্কে মন্তব্য। তো আমার ভাবতে অবাক লাগে, এরকম একটি লোক বিএনপির মতো এত বড় একটি দলের ভাইস চেয়ারম্যান কি করে হয়? এটি কি কারণ যে তিনি অনেক বছর ধরে বিএনপি করছেন? এটি কি কোনো দলের শীর্ষ অবস্থানে যাওয়ার জন্য একমাত্র কারণ হতে পারে? আমার তো মনে হয় না। আর এগুলো হচ্ছে বলেই তো দলগুলোর এই অবস্থা। এই পচা রাজনীতি, এই সেকেলের রাজনীতি,
এই ব্যাকডেটেড রাজনীতি, এগুলোর থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না, কারণ দুধের মতো লোকেরা বড় বড় দলের নেতা হচ্ছে। আর তাদের যোগ্যতা কি? যোগ্যতা তারা 20, 30, 40 বছর ধরে ডেডিকেটেড ওয়েতে দলের হাই আপস বা শীর্ষ নেতৃবৃন্দের হয়তো এরকম ধারণা যে এত বছর থেকে ছেলেটি বা লোকটি আমার দল করছে, আহারে তাকে একটি পজিশন দিয়ে দেয়, এরকমই যাচ্ছে বিষয়টি। আর সেই আহারের কারণে যেই লোকেরা পদ পাচ্ছে, শীর্ষস্থানে চলে যাচ্ছে, তারা এমন মন্তব্য তো করবেন, এর বাইরে তারা কি করতে পারবেন? পারবেন না। তাদের মন, মগজ, মেধা, মনন এর বাইরে চিন্তা করতে পারবে না। তাই হয়েছে। ভয়ঙ্কর কথা এগুলো, জঘন্য কথা। জাতীয় পর্যায়ের রাজনীতিতে এরকম খিস্তি খেউর, এরকম অশ্লীলতা, জঘন্য। তবে আশার খবর হলো এই যে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় বিএনপি করেন এমন অনেক নেতৃস্থানীয় ব্যক্তি এবং সাধারণ কর্মী দুদুর এই কথার নিন্দা জানিয়েছেন। তারা ছি করেছেন, তারা বলেছেন যে আমরাও লজ্জিত হয়েছি এরকম কথায়, এরকম মন্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। এটি একটি আশার কথা। আমি বিএনপির সেই বিবেকবান, সুস্থ মস্তিষ্কের, যারা ভালো চিন্তা করতে পারেন, সুস্থ চিন্তা করতে পারেন, সেই সব নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং সাধারণ নেতাকর্মী, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর চিন্তা করবার জন্যে। দলের ঊর্ধ্বে উঠে দলের একজন এরকম অসুস্থ লোকের, অসুস্থ নেতার, তথাকথিত নেতা, অশ্লীল কথাবার্তার প্রতিবাদ করতে তারা পেরেছেন, চমৎকার একটি বিষয়। এটি আমাকে আশাবাদী করেছে যে বিএনপির সব লোক দুধু নন, সবাই দুধু খায় না, অন্যেরা শক্ত খাবার খেতেও শিখেছে অনেকেই। তো এখন এরকম চিন্তাভাবনা করলে দুধুর মতো লোকেরা, আমরা তাদেরকে কিভাবে নেব? বিএনপিকে বা আমরা কিভাবে মূল্যায়ন করবো? লোকেরা বিএনপিকে কিভাবে মূল্যায়ন করছে? গত কয়েক মাসে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যা বলে চলেছেন রাজনীতির নামে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যা বলছেন, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে যা বলছেন, সেই কথাবার্তাগুলো দেশকে অস্থিতিশীল করবার জন্যে, সরকারকে দুর্বল করবার জন্যে যথেষ্ট। এবং সেই পতিত হাসিনা বা তার দল বা তার অনুগামীদের, অনুসারীদের রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করতে পারার উৎসাহ দিচ্ছে বিএনপি নেতাকর্মীর এইসব আচরণ, এইসব বক্তব্য। যদিও বলছে তারা বরাবরই, আমরা বরাবরই সরকারকে সাহায্য করে এসেছি, এখনো করতে চাই, এগুলো বাজে কথা, মিথ্যে কথা। তাদের শুরু থেকে তারা এই সরকারকে অসহযোগিতা করেছে, ফ্রম দ্য ভেরি বিগিনিং। কারণ সরকার যাই বলেছে তাদের বিপরীত কথা একটি ছিল। প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই জানা আছে, শুরুতে একটি জাতীয় সরকার নিয়ে কথাবার্তা হচ্ছিল, বিএনপি সেই জাতীয় সরকারের বিরোধিতা করেছিল। কেন করেছিল? কারণ বিএনপি মনে করেছিল আমরা তো ক্ষমতায় চলেই এলাম, আমাদের আর কারোর সঙ্গে পার্টনারশিপ, জাতীয় সরকার, এই সেই সবের ঝামেলা যাওয়ার দরকার কি? শুধু কোনোভাবে একটি নির্বাচন বাগিয়ে নেওয়া দরকার, আর নির্বাচন হয়ে গেলে আমরা তো ক্ষমতা এসেই পড়েছি, সো ক্ষমতার ভাগ বাটোয়ারা করা, জাতীয় সরকারের পার্টনার হওয়া, এইসবের আমাদের দরকার কি? নিজেদের বিরাট কিছু মনে করে তারা জাতীয় সরকারের প্রস্তাবে সাড়া দেয়নি। আজ দেশের যে অবস্থা, রাজনীতি যেদিকে যাচ্ছে, তাতে করে একটি জাতীয় সরকার যদি তখন হতো, এইসব কোনো সমস্যা আমাদের মোকাবেলা করতে হতো না। চমৎকারভাবে সব সিদ্ধান্ত নেওয়া যেত, নির্বাচন প্রক্রিয়া আরও এগিয়ে আসতো, আরও সুষ্ঠুভাবে সব কিছু হতে পারত। বিএনপির বিরোধিতা করবার কারণে অনেক কিছুই হয়নি। এবং সরকার যখন সংস্কার কমিশনগুলো গঠন করলো, বিভিন্ন সংস্কার কমিশন যখন কাজ শুরু করলো, বিএনপি বিরোধিতা করতে শুরু করলো এবং দ্বিমুখী ভূমিকা নিল বিএনপি। একবার বলছে আমরা সংস্কারের পক্ষে, আরেকবার বলছে না, এরকম না, এরকম হতে হবে বিষয়টি। অর্থাৎ তাল গাছ আমার, বেচার আমি মানি, কিন্তু তাল গাছটি আমার থাকতে হবে। বিএনপি বিএনপির মতো করে সংস্কার চাচ্ছিল, আর ঘুরিয়ে ফিরিয়ে এলিয়ে বিনিয়ে সেই 31 দফা 31 দফা, সেই জপমালা জপেই চলছিল 31 দফা 31 দফা নিয়ে কথা হচ্ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার ফ্রেশ কিছু সংস্কার কমিটি গঠন করেছে এবং সব কমিটিতে বিশেষজ্ঞরা আছেন, তারা প্রস্তাব দিয়েছেন, তারা গবেষণা করে, তারা চিন্তা ভাবনা করে অনেক সংস্কার প্রস্তাব তারা দিয়েছেন। আমি এই কথা বলছি না, তাদের সমস্ত সংস্কার প্রস্তাবগুলো খুবই পজিটিভ ছিল, একেবারে সবগুলোকেই গ্রহণ করতে হবে, সবগুলোকে আমরা নমস্কার করব, কংগ্রেচুলেট করব, অ্যাকসেপ্ট করব যাচাই বাছাই ছাড়া, এরকম না বিষয়টি। বাট বিশেষজ্ঞরাই সেই প্রস্তাবগুলো দিয়েছিলেন, আর তারা সব সুবিধাই রেখেছিলেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এগুলো নিয়ে আলাপ করবেন এবং তারা সব সংস্কার প্রস্তাবগুলোকে কনডেন্স করে স্প্রেডশিটে তাদের কাছে পাঠিয়েছেন, সমস্ত রাজনৈতিক দলের কাছে। তারা সেটি দেখবার সুযোগ পেয়েছেন, রিভিউ করবার সুযোগ পেয়েছেন,
নিজেদের মতামত দেবার সুযোগ পেয়েছেন। তাহলে কোন প্রক্রিয়াটি সরকার গ্রহণ করেনি সংস্কারকে সফল করবার জন্যে, রাষ্ট্র সংস্কার করবার জন্যে, যেটি অতি প্রয়োজনীয় একটি দাবি ছিল এবং এটি আমাদের দরকার ছিল। কারণ হাসিনাকে আমরা শুধু আরেকটি নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবো এই জন্য আমরা হাসিনাকে খেদাইনি, এই জন্য হাজার হাজার তরুণ প্রাণ দেয়নি, লাখো তরুণ অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করেনি, এই জন্য না, যে আমাদের জাস্ট কোনো রকম একটা নির্বাচন দরকার এবং সেই নির্বাচনে আবার আগের সেই দুর্বৃত্তায়নের রাজনীতি ফিরে আসবে কিংবা রাজনীতির দুর্বৃত্তায়ন ঘটবে, এটি একমাত্র উদ্দেশ্য ছিল না। কারণ বিএনপি শুরু থেকে বোঝাবার চেষ্টা করেছে এটি একমাত্র উদ্দেশ্য। নির্বাচনের জন্য আমরা 15-16 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের জানা আছে তারা কি সংগ্রাম করেছে। যদিও তারা প্রাণান্তকর চেষ্টা করেছে এবং এখনো করছে সেই জুলাই অগাস্ট বিপ্লবের কিংবা অভ্যুত্থানের ফলাফল নিজেদের ঘরে তুলতে। আমরা 16 বছর আন্দোলন করেছি, 16 বছর গাছে পানি ঢেলেছি, 16 বছর এটা করেছি, 16 বছর ওটা করেছি। হ্যাঁ, এগুলো সব ঠিক, তবে 16 বছরে শুধু একটি কাজ করতে পারেনি, ছোট্ট একটি কাজ তারা করতে পারেনি। কোনটি? খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে একটি বালুর ট্রাক সরাতে পারেনি 16 বছরে। তাদের লজ্জিত হওয়া উচিত যারা তখন এইসব বড় বড় কথা বলছে, এটা করেছি ওটা করেছি, সব করেছে তোমরা, কিন্তু শুধু একটি বালুর ট্রাক সরাতে পারোনি। রিডিকিউলাস, হাই সেলুকাস। তো যাই হোক, যে বিষয়ে কথা বলছিলাম, সেই শামসুজ্জামান দুধুর সেই জঘন্য, অশ্রাব্য, অশ্লীল, শ্রুতিকটু, অগ্রহণযোগ্য, অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক সেই রিমার্কস, আবারও বলছি প্রিয় দর্শক, তীব্র নিন্দা করছি আমি ব্যক্তিগতভাবে, এবং আমি বিশ্বাস করি আপনারাও নিন্দা করছেন। বিএনপির লোকেরাই যেহেতু নিন্দা করছে, বিবেকবান লোকেরা, তাহলে অন্য সবাই নিন্দা করবে, এটি স্বাভাবিক। তাই আহ্বান জানাবো দুদুকে। যদিও আজকে দেখেছি কোনো একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে দুদু দায় সারা গোছের একটি সরি বলছে, সরি আন্তরিকভাবে ছিল না সেটি, বাট দায় সারা গোছের, কারণ এত সমালোচনা হয়েছে দলের ভেতর থেকেও, তাই এটি না বলে মুখ রক্ষা হচ্ছিল না তার, তাই বাধ্য হয়ে সে সরি বলেছে। কিন্তু এইভাবে না, তাকে প্রেস ক্লাবে গিয়ে আবার বলতে হবে, জাতির কাছে সরি বলতে হবে। বক্তব্যটি একটি দলের বিরুদ্ধে করেছে, কিন্তু আসলে তাকে সরি বলতে হবে জাতির কাছে। তার এই বক্তব্য এরকম গুরুত্বই বহন করে, এরকম নেগেটিভ ইম্প্যাক্টই তৈরি হয়েছে সেখানে, তাই তাকে জাতীয়ভাবে সরি বলতে হবে। কারণ রাজনীতিতে তিনি একটা অত্যন্ত বাজে নজির রাখলেন, অত্যন্ত নোংরা একটি নমুনা তিনি স্থাপন করলেন, উদাহরণ স্থাপন করলেন, তাই সরিটিও সেভাবেই বলতে হবে। আর ভবিষ্যতে রাজনীতিবিদেরা একে অপরের প্রতি আক্রমণ করবার আগে, সমালোচনা করবার আগে একটু চিন্তা করবেন যে সে আক্রমণ আমার দিকেও ফিরে আসবে, অনেক বেগবান হয়ে আসতেই পারে, আসবে। দুদু নিজেই বলেছেন যে রাজনীতিতে আমাদের সমালোচনা সহ্য করতে হবে, অনেক কিছু করতে হবে, তার বক্তব্যে তিনি এই কথা বলেছেন, কিন্তু তিনি সেটি রাখেননি। তার বক্তব্যের বিরোধিতা তিনি নিজেই করেছেন। আর একটু পেছনে ফিরে যাই ভিডিও শেষ করবার আগে, প্রিয় দর্শক, দুদু যেই কারণে এত তেলে বেগুনে জ্বলে উঠলেন, দুদুর মনে হলো যে বিএনপির মান সম্মান গেছে। কারণ হাসনাত আবদুল্লাহ বলছিল যে বিএনপির লোকেরা, হাসনাত আবদুল্লাহ কিন্তু কুমিল্লা অঞ্চলকে কোট করে কথা বলছিলেন, এখানে এটি আমাদের স্মরণ রাখতে হবে। সারা বাংলাদেশ নিয়ে কথা বলেননি, শুধু কুমিল্লা অঞ্চলকে বলছিলেন। তিনি কুমিল্লার ছেলে, তিনিও খোঁজখবর রাখেন কিছু, তাই বলছিলেন কুমিল্লার বিভিন্ন উপজেলায়। তো তাতে করে দুদু সেটিকে সারা বাংলাদেশ মনে করেছে। না, তার হাসনাত আবদুল্লাহের বক্তব্যটি পুরো বাংলাদেশ কেন্দ্রিক ছিল না, একটি বিশেষ অঞ্চলের কথা বলা হয়েছিল। আর যদি হাসনাত আবদুল্লাহ পুরো বাংলাদেশ সম্পর্কে বলতেন, সেটাও অত্যুক্তি হতো না। তো হাসনাত আবদুল্লাহকে দুদু আক্রমণ করেছেন, আমাকে কি করবেন? আমার মতো আরো লাখো কোটি যারা চিন্তা করছে বিএনপির এসব দুষ্কর্ম 5 আগস্ট পরবর্তী সময়ে, চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি, হুমকি প্রদান, এইসব যে চলছে, এবং সর্বশেষ আওয়ামী পুনর্বাসন প্রকল্প, বিএনপির এই তথাকথিত মেয়াদোত্তীর্ণ নেতারা বিভিন্ন কারণে বিভিন্নভাবে এক একজন এক একদিন একটা একটা করে কথা বলছেন। কি হয়েছে? এই ক্রাইটেরিয়া হলে আওয়ামীর লোকেরা, আওয়ামীরা বিএনপিতে জয়েন করতে পারবে, ক্লিন ইমেজ থাকলে, এই হলে সেই হলে, একজন একজন করে নেতা প্রতিদিন কথা বলছেন। অর্থাৎ এই আলাপ পেরে জনগণের কাছে বিষয়টি সহনশীল করে করবার ব্যবস্থা করছেন সুকৌশলে, যে আমরা আওয়ামীদের কোঅপ্ট করতে পারবো, আমাদের দলে মেম্বার বানাতে পারবো। তো এই যে আওয়ামী পুনর্বাসন কেন্দ্র করেছেন বা প্রজেক্ট নিয়েছেন, সেইটিকে আমরা বুঝি না, এই দেশের মানুষ বোঝে না। বিএনপি আওয়ামী পুনর্বাসনে এখন লিপ্ত হয়েছে। আর যে দুর্নীতির কারণে এত তেলে বেগুনে জ্বলে উঠলেন দুদু, বিএনপি অবশ্যই আওয়ামী লীগের টাকায় অনেক জায়গায় রাজনীতি করছে,
কারণ আওয়ামী পুনর্বাসন প্রকল্প হাতে নিয়েছে, এমনি এমনি নিয়েছে, সেখানে ভেতরে কিছু নেই, কিছু হচ্ছে না, অনেক কিছু হচ্ছে। কি ভুল বলেছেন হাসনাত আব্দুল্লাহ? কোনো ভুল বলেননি। লাখো কোটি মানুষ একই কথা বলছেন। তারা যদি গণমাধ্যম ঘেটে দেখেন, সোশ্যাল মিডিয়া ঘেটে দেখেন, তারা দেখবেন লোক কি মন্তব্য করছে বিএনপি সম্পর্কে। ছাত্রদল, যুবদল, তারা বিভিন্ন জায়গায় যা করছে, রেকর্ড আছে জনগণের কাছে, এরিয়া ভিত্তিক রেকর্ড আছে সব জায়গায়। কোনো কোনো জায়গায় পুলিশকে সঙ্গে নিয়েছে। তো কি বলেছে রং এখানে হাসনাত আব্দুল্লাহ? কিচ্ছু রং বলেনি, একদম ঠিক ছিল তার বক্তব্য। যতই দুদুর খারাপ লাগুক, যতই দুদু তেলে বেগুনে জ্বলে উঠুন, আর দুদু এটি ব্যক্তিগতভাবে নিয়েছেন এরকমও না। দুদু এটি হাই আপসকে দেখাতে চেয়েছেন, তারেক রহমানকে, খালেদা জিয়াকে দেখাতে চেয়েছেন যে আমি দলের জন্য সব কিছু করতে পারি, আমি কাউকে ছাড় দিচ্ছি না। হাসনাত আব্দুল্লাহকে এক হাত নিয়েছি, যা ইচ্ছে তাই বলে দিয়েছি। আলটিমেটলি ওর মোটিভ কিন্তু এইটি, তার পার্সোনাল ইমেজকে আরো শার্পেন করা, নিজের যোগ্যতাকে আরো ফুটিয়ে তোলা, কিন্তু অযোগ্যতাই ফুটে উঠেছে। দুর্ভাগ্য দুদুর। তো প্রিয় দর্শক, এই ছিল আমার দুদুর সম্পর্কে বক্তব্য। ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।